ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের একটি নতুন গল্প, মৃত্যুবান। লেখিকা সোমজা দাস। সোমজা দাস বাংলা সাহিত্যকে ভালোবেসে ছোট থেকেই পড়া ও লেখালেখির অভ্যেস তিনি গড়ে তুলেছেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি ছেড়ে আপাতত পুরোপুরি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছেন তিনি। বিভিন্ন পত্রিকায় লেখার পাশাপাশি প্রকাশিত বই 1-5 গল্প। তো চলুন বেশি দেরি না করে আজকে তারই গল্পটি শুনে নেওয়া যাক। নিউজ ইন্ডিয়া চ্যানেলের অফিসের সামনে যখন পুলিশের গাড়িটা এসে থামলো, যতটা ততক্ষণে লোকে লোকারণ্য। চ্যানেলের ভাইস প্রেসিডেন্ট তথা স্টার রিপোর্টার আদিত্য রয় লাইভ ডিবেট শো চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন মোটামুটি আধ ঘন্টা আগে। কেউ ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আদিত্য রয়। গাড়ি থেকে মাটিতে পা রেখে শিরদাঁড়াটাকে ধনুকের মতন পেছনে বাঁকিয়ে শরীরের জড়তাটুকু ঝেড়ে ফেললেন বিবস্বান ভৌমিক, দিল্লি পুলিশের সুপার কপ। যদিও সুপার কপ বলতে যে চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, বিবস্বানের সাথে তার আকাশ পাতাল তফাৎ। মেরে কেটে 5.5 ফুট গাট্টা গোট্টা চেহারার কেশ বিরল মানুষটাকে দেখলে বোঝাই যাবে না যে দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের অন্যতম মুখ তিনি। চেহারাটা অবশ্য গোয়েন্দা হওয়ার উপযুক্ত, তাতে সন্দেহ নেই। রাজধানীতে তার মতন বিশেষত্বহীন চেহারার মানুষ লাখে লাখে ছড়িয়ে আছে, কিন্তু চোখ দুটোর দিকে ভালো করে তাকালে বোঝা যায় যে মানুষটি সাধারণ নন। শিকারী বাজের মতো শান্ত কিন্তু ক্ষুরোধার দৃষ্টি সেই দু চোখে। রাত্রি 8টার এই রাজনৈতিক ডিবেটটাতে আদিত্য রায়ের সাথে স্টুডিওতে উপস্থিত ছিলেন আরও 4 জন বিশিষ্ট অতিথি। সরকারে আসীন দলের এক প্রতিমন্ত্রী, এক বিরোধী দলীয় নেত্রী, একজন বিশিষ্ট সমাজসেবী ও একজন স্বঘোষিত ধর্মগুরু। উত্তপ্ত তর্ক বিতর্ক জমে উঠেছিল। আদিত্য রায় তার স্বভাবচিত ভঙ্গিতে কখনো উত্তেজিত হয়ে আবার কখনো ব্যঙ্গ বঙ্কিম হাসিতে সভা পরিচালনা করছিলেন। আজকের বিতর্ক সভায় বর্তমানের একটি বহুল চর্চিত বিষয়ে মতানৈক্য চরমে উঠেছিল। আদিত্য রায় বরাবরই তার নির্ভীকতা ও স্পষ্টবাদিতার জন্য জনপ্রিয়। আবার ঠিক একই কারণে তার শত্রুরও অভাব নেই। সোশ্যাল মিডিয়া ও তার টুইটার হ্যান্ডেলে প্রায়শই অনেক খুনের হুমকি আসে। অবশ্য তিনি এসব নিয়ে কোনোদিনই মাথা ঘামান না। চ্যানেল নিউজ ইন্ডিয়াকে তিনি নিজের হাতে তুলে দাঁড় করিয়েছেন বলা যায়। একটা নতুন ভুঁইফোড় চ্যানেলকে 7 বছরের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি। অন্যান্য চ্যানেলগুলিকে প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছেন। সুতরাং মোট কথা, শত্রুর অভাব আদিত্য রায়ের ছিল না। কর্মক্ষেত্রে বুদ্ধিমান গোয়ার কাজপাগল আদিত্য রয় বহু উঠতি রিপোর্টারদের কাছে অনুপ্রেরণা ছিলেন। বিবস্বান স্টুডিওর বাইরে জনতার ভিড়ে আলগা দৃষ্টি বোলালেন। উদ্গত হাইটাকে গিলে ফেলে অলস পায়ে স্টুডিওতে ঢুকলেন তিনি। গিন্নির তাড়নায় কাল রাত 3টে অবধি জেগে মেয়ের স্কুলের প্রজেক্ট করাতে হয়েছে। আজকালকার স্কুলগুলোর এই এক উৎপাত, খাজনার চেয়ে বাজনা বেশি। বিবস্বানের সাথে জুনিয়র অফিসার রোহিত ভার্মা আর 2 জন কনস্টেবল এসেছে। ভার্মা ছেলেটিও বেশ চটপটে, শেখার ইচ্ছে আছে, কিন্তু বড্ড বেশি আবেগপ্রবণ। পুলিশের কাজে আবার আবেগ নামক বস্তুটিকে বাড়িতেই রেখে আসতে হয়। সেটা রপ্ত করতে এখনো সময় লাগবে, তবে লেগে থাকলে হবে, প্রতিভা আছে। নিউজ ডেস্কের উপর উপুড় হয়ে মাথা রেখে বসে আছেন আদিত্য রয়, যেন কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। তার নাকের সামনে আলগোছে আঙুল ধরলেন বিবস্বান। পকেট থেকে গ্লাভস বার করে হাতে পরে নিলেন। গলার কাছে স্পর্শ করে অনুভব করলেন শরীরের পেশি এখনো নরম।
অর্থাৎ রাইগার মর্টিস এখনো শুরু হয়নি। রোহিতকে বললেন, বডি সরানোর ব্যবস্থা করো তো, আর ফরেন্সিকের লোক এলো কিনা একবার দেখো। এখানে এত লোক, ফিঙ্গারপ্রিন্টস কিছু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবু চেষ্টা করে দেখুক। স্যার, মিনিস্টার মিশ্রাজি চলে যেতে চাইছেন, খুব রাগারাগি করছেন। বাকি গেস্টরাও অস্থির হয়ে উঠেছেন, বলছেন নাকি জরুরি কাজ আছে। কি বলবো? এখন অনেক জরুরি কাজ থাকবে সবার, চুপচাপ বসতে বলো, ইন্টারোগেশন হবে। বলেছি স্যার, তবু কিছুতেই শুনতে চাইছেন না। বিভূষণ ঠান্ডা চোখে তাকালো রোহিতের দিকে, তারপর বলল, ভার্মা, ইউনিফর্মটা কিন্তু তোমার গায়েই আছে, মিনিস্টার মিস্টার গায়ে নয়। এটার শক্তিকে বুঝতে শেখো। উনি তো সুস্থই ছিলেন, কাজকর্ম করছিলেন, আমার থেকে ব্রিফ নিলেন। আসলে অনুষ্ঠানের আগে বরাবরই তিনি আধ ঘন্টা সময় একা কাটাতেন, বলতেন নাকি নিজেকে একটু গুছিয়ে নিতে ওটুকু সময় প্রয়োজন। কোনো অসুস্থতার কথা বলেননি তিনি? না স্যার, একবারও নয়, বলল দীপ্তি সাচান নামের মেয়েটি, আদিত্য রয়ের অ্যাসিস্ট্যান্ট। সে এই অনুষ্ঠানেরও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিল। আচ্ছা, ওনার কি হার্টের সমস্যা ছিল? আপনি কিছু জানেন? হ্যাঁ স্যার, শুনেছিলাম 2টো মাইনর ব্লকেজ আছে, ওষুধও খেতে হতো, কিন্তু স্যার প্রায়ই ভুলে যেতেন। খুব ব্যস্ত মানুষ ছিলেন কি না, কাজ ছাড়া আর কিছুই বুঝতেন না। অত করে বলেওছি নিজের দিকে একটু খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন, কিন্তু নিজের দিকে খেয়াল রাখার সময়ই পেতেন না। বলে চোখ মুছল দীপ্তি। ওনার বাড়িতে খবর দেওয়া হয়েছে? বাড়িতে কাকে খবর দেব স্যার? ছেলে তো দেরাদুনের বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করে, আর স্ত্রীর সাথে স্যারের ডিভোর্স হয়েছে 2 বছর হয়েছে। স্যারের কোনো দোষ ছিল না, ম্যাডামকে বেশি সময় দিতে পারতেন না তো ব্যস্ততার জন্য, তাই খুব অশান্তি হতো। ম্যাডাম আবার বিয়ে করেছেন, উনি কলকাতায় থাকেন যতদূর জানি। অনেক দূরই জানেন দেখছি। যাকগে, আপাতত এটুকুই যথেষ্ট, দরকার পড়লে আবার ডাকবো। ওনার স্ত্রীর নম্বরটা আমায় একটু দেবেন তো, আর আপনি শহর ছেড়ে যাবেন না, বুঝলেন? বিবস্বান গম্ভীরভাবে বলল। দীপ্তি বেরিয়ে যেতে বিবস্বান জিজ্ঞাসা করল, তো কি বুঝলে রোহিত? আদিত্য রয় খুব কাজ পাগল মানুষ ছিলেন, তাই না স্যার? আর সেই কাজ পাগল মানুষটির প্রতি তার অ্যাসিস্ট্যান্টের দরদ একটু বেশিই ছিল। যাকে, চলো এবার মন্ত্রীমশাই আর বাকি অতিথিদের সাথে একটু মোলাকাত করে আসা যাক। বেশিক্ষণ আটকে রাখলে আবার দেশের উন্নয়ন থেমে যাবে কি না। পাশের একটা ঘরে বিরক্ত মুখে বসেছিলেন মাননীয় অতিথিরা। বিবস্বানকে দেখে মন্ত্রীমশাই উঠে দাঁড়িয়ে রীতিমতো ঝাঁঝিয়ে উঠলেন। এভাবে আমাদের এখানে আটকে রাখার মানেটা কি? আমরা খুনি না ক্রিমিনাল? বিরোধী নেত্রী মন্ত্রীমশাইয়ের কথার সূত্র ধরে বললেন, সেই তো দেখুন না, কোনো মানে হয়? বিবস্বান ঠান্ডা চোখে দুজনের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বললেন, আরে বসুন বসুন, এত তাড়া কিসের? যাবেনই তো, আগে একটু কথাবার্তা বলে নি। এখানে আবার কথাবার্তা কি আছে? লাইভ অনুষ্ঠানে সবার চোখের সামনে তো হার্ট অ্যাটাক করেছে রয়, ডাক্তারও তো দেখেছে। মন্ত্রীমশাইয়ের কণ্ঠস্বরে স্পষ্ট উষ্মা। মন্ত্রী বিনয় মিশ্রার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বিবস্বান বলল, আপনি তো আগের একটা লাইভ শোতে বলেছিলেন না, ওনার মতো লোককে আপনার পার্টির ছেলেরা পিঁপড়ের মতো টিপে মেরে ফেলতে পারে? বলেছিলেন না যে
তার মতন দেশদ্রোহীর বেঁচে থাকার নাকি কোনো অধিকার নেই। হঠাৎ যেন জোকের মুখে নুন পড়ল। হ্যাঁ, আরে ভৌমিক, সেসব তো রাগের মাথায় কথা বলা। এই রয়ের স্বভাবই অমন ছিল, সবাইকে রাগিয়ে দিত। এই তো ম্যাডামও আছেন, জিজ্ঞাসা করুন না ওকে, উনিও তো রাগের মাথায় কত কথাই বলেছেন। আমি আমি আবার কি বলেছি? বলে উঠলেন বিরোধী নেত্রী সুলোচনা ত্রিপাঠী। কেন, আপনি বলেননি আদিত্য রায়ের মতো ওই ওই জার্নালিস্টরা যখন যে দল ক্ষমতায় থাকে তাদেরই পদলেহন করে, এদের চ্যানেলকে ব্যান করে দেওয়া উচিত। টুইটার খুলে দেখুন ম্যাডাম, আপনাদের দলের সাপোর্টাররা কত হুমকি গালাগালি দিয়েছে রয়কে। মিশ্রাজি বললেন, সেটা আলাদা ব্যাপার, তা বলে ওকে খুন করবো নাকি? কি আশ্চর্য! আরে সেই কথাই তো আমি বলছি, রাগের মাথায় মানুষ তো কত কথাই বলে, সেটা কি সত্যিই নাকি? সেই তো, তেমন হলে তো নেহা ম্যাডামেরই খুন করার মোটিভ সবচেয়ে স্ট্রং। হোয়াট রাবিশ! চেঁচিয়ে উঠলেন নেহা সাবরওয়াল। এই শহরের তথা দেশের বিশিষ্ট সমাজকর্মী তিনি, পেশায় একজন চিকিৎসক। বিভিন্ন সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে দেখা যায় তাকে। ক্রুদ্ধ স্বরে বললেন, যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছেন। আমি খুন করব? রয় কি? কি উদ্দেশ্যে শুনি? আরে ম্যাডাম, রয়ের সাথে তো আপনার সেই ঝামেলাটা হয়েছিল না, সেই যে রয়ের এগেনস্টে ওর ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জ এনেছিলেন, আপনি তো সেটা নিয়ে গলা ফাটিয়েছিলেন, কমিশনে যাওয়ার হুমকিও দিয়েছিলেন। সেটা কে না জানে? নেহাত রয়ের ওয়াইফ আর ঝামেলা না বাড়িয়ে মিউচুয়াল ডিভোর্স করে নিল, তাই আপনি আর এগোতে পারলেন না। কিন্তু খোলাখুলি ধমকও তো দিয়েছিলেন দেখে নেবেন বলে। বললেন মিনিস্টার মিশ্রা। সেটা স্বতন্ত্র ব্যাপার। স্ত্রীর সাথে রয় কীরকম আচরণ করতো কারো তো আর জানতে বাকি নেই। আর মহিলা ঘটিত ব্যাপারে ওর খুব একটা সুনাম ছিলও না, সেটা আপনারাও খুব ভালো করেই জানেন। আমি আমার কাজটাই করেছি, তার মানে কি ওকে খুন করবো নাকি? বললেন মিস সাবরওয়াল। আর খুন করতে হলে স্বামীজিকে বাদ দিচ্ছেন কেন? রয়জি ওর আশ্রমে স্ট্রিং অপারেশন চালিয়েছিল, তার পুরোটা যে প্রকাশ করেনি সেটা তো সবাই জানে। যেটুকু চ্যানেলে দেখানো হয়েছিল তাতেই স্বামীজির দোকানে ঝাঁপ পড়ার দশা হয়েছিল। এমনও তো হতে পারে যে রয় স্বামীজিকে ব্ল্যাকমেল করছিল, বাকি ভিডিওটা প্রকাশ করার ভয় দেখাচ্ছিল, সেই জন্যই সরিয়ে দেওয়া হলো হয়তো রয়কে। আরে আরে নেহাজি, কি বলছেন, কাকে বলছেন, একটু ভেবে বলুন। মুখ খুললেন স্বামী আত্মানন্দ। কেন ভেবে বলবো কেন? আমি ভয় পাই নাকি সত্য কথা বলতে? গলা স্বর চড়ালেন নেহা সাবরওয়াল। না না, ভয় পাবেন কেন? তবে ডিভোর্সের পর আপনার সাথে রয়ের বেশ একটা অন্যরকম রসায়ন তৈরি হয়েছিল, সেটা তো আর কারো জানতে বাকি নেই। সরগরল মানে বোঝেন? মিশ্রাজিও খুক খুক করে হাসলেন। নেহা ফুঁসে উঠলেন হিংস্র বাঘিনীর মতন। হ্যাঁ হ্যাঁ মিশ্রাজি, হাসুন। আপনার বাগান বাড়িতে কি কি হয় রয় জানতো না মনে করেছেন? হয়তো সেই ভয়ে শেষ করে দিলেন রয়কে। ওর আর যাই দোষ থাকুক, জার্নালিজমটাও অনেস্টলি করতো। ইলেকশনের আগে আপনার ওই বাগান বাড়ির মধ্যরাতের পার্টির খবর জনসমক্ষে এলে তো মুখ থুবড়ে পড়তো আপনার দল। আমার দল মুখ থুবড়ে পড়তো? কেন, অন্য দলের নেতারা কি আসেন না নাকি আমার বাগান বাড়িতে? এই তো সুলোচনাজি, আপনি বলুন না আপনার দলের নেতারা আসেন কি না? আরে আপনার হাজব্যান্ড ওই মদন মোহন, আরে আপনার হাজব্যান্ড মদন মোহন ত্রিপাঠীজি তো কতবার এসেছেন। তার পছন্দ মতো মদ আর কচি মেয়ে ছেলে পেয়েছেন কিনা বলুন? রয়ের কাছে কিন্তু সব প্রুফ ছিল। কিভাবে ছিল অবশ্য জিজ্ঞাসা করবেন না। বলে আবার বিশ্রীভাবে হাসলেন মিশ্রাজি। সুলোচনা ত্রিপাঠীর মুখে কেউ যেন এক পোঁচ কালি মাখিয়ে দিল। উঠে দাঁড়িয়ে বললেন, আমি যাচ্ছি অফিসের। কিছু জিজ্ঞাসা থাকলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার অফিসে দেখা করবেন।
এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না। পোস্টমর্টেম রিপোর্টটা দেখেছো রোহিত? জিজ্ঞাসা করলেন বিবস্বান। হ্যাঁ স্যার, সাডেন কার্ডিয়াক ডেথ লিখেছে দেখলাম। মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডিউ টু কোরোনারি আর্টারি ইনসাফিসিয়েন্সি। তাহলে তো আর তদন্ত করারই কিছু নেই স্যার। কেস কি ক্লোজড? জিজ্ঞাসা করল রোহিত। নর্মাল ডেথ, কিন্তু ফ্রেশ নিডল মার্ক পাওয়া গেছে না শরীরে, সেটা দেখেছো? হ্যাঁ স্যার, কিন্তু সেটা তো ইনসুলিনের জন্য। দীপ্তি সাচান তো আমাদের জানিয়েইছে যে হাই ডায়াবেটিস ছিল আদিত্য রয়ের, রোজ ইনসুলিন ইঞ্জেকশন নিতে হতো। ঠিক, আর খটকাটাও সেখানেই, বুঝলে? কিসের খটকা স্যার? কিসের খটকা স্যার? নিজের মাথাটা কার কাছে বন্দুক দিয়ে এসেছো? হ্যাঁ, সেটা তো ব্যবহার করার জন্য নাকি সাজিয়ে রাখার জন্য? নিজে ভাবো ভাবো। রোহিত চুপ করে গেল। ভৌমিক স্যারের সাথে অ্যাসিস্ট করার সুযোগ পাওয়াই তার কাছে অনেক বড় প্রাপ্তি। কত কিছু শেখার আছে এই মানুষটার কাছে। মাঝে মাঝে বকাঝকা দেন ঠিকই, আবার অনুজ প্রতিম রোহিতকে স্নেহও করেন। চুপচাপ কিছুক্ষণ সামনে রাখা কাগজটাতে আঁকিবুকি কাটলেন বিবস্বান। রোহিত জানে এই সময় স্যারকে বিরক্ত করা চলবে না। একটু পরে মাথা তুলে বললেন, রোহিত, তুমি আজই রাতের ফ্লাইটে কলকাতা চলে যাও তো। আজই? দেরি করা ঠিক হবে না, দেরি করা ঠিক হবে না, বুঝলে? আজই রওনা হয়ে যাও। ঠিক আছে স্যার, কিন্তু মিসেস রয় তো 2 বছর আগেই আলাদা হয়ে গেছেন। আদিত্য রয়ের মৃত্যুর খবর শুনেও এখানে আসতে চাননি। ছেলেকে দেরাদুন থেকে সোজা নিয়ে গেছেন কলকাতায়। এই বিষয়ে তিনি কি আদৌ কিছু আলোকপাত করতে পারবেন? রোহিত, আদিত্য রয়ের সম্পত্তির উত্তরাধিকার তার ছেলে, সে এখন নাবালক, সুতরাং এখনই তো সে সম্পত্তির মালিকানা পাবে না। কাস্টাডি থাকবে তার গার্জিয়ান, অর্থাৎ তার মায়ের নামে। রাইট স্যার, বুঝেছি বুঝেছি। বেশ, তাহলে এখন বাড়ি চলে যাও, কোচগাছ সেরে বেরিয়ে পড়ো। টিকিট তোমার বাড়িতে পৌঁছে যাবে। ও আর হ্যাঁ, শোনো, ফেরার সময় 1 বাক্স ভীমনাগের সন্দেশ এনো, বুঝলে? ভীমনাগ কে স্যার? উত্তর, কলকাতায় গিয়ে যে কোনো লোককে জিজ্ঞাসা করে নিও, ভীমনাগের ঠিকানা বলে দেবে। এখন যাও, কাজটা মন দিয়ে করো। কোনো অসুবিধে হলে আমাকে ফোন করে নিও। ততদিনে আমি একটু সেই দিনের শোয়ের বিশিষ্ট অতিথিদের বাজিয়ে দেখি। দেখুন অফিসার, আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন আমি জানি না, কিন্তু আদিত্যর সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল 2 বছর আগে কোর্টে। ডিভোর্সটা কেন হলো জানতে পারি কি? অবশ্য যদি আপনার বলতে বাধা না থাকে। রোহিত জিজ্ঞাসা করল। সামনের মহিলাটির বয়স 45-এর আশেপাশে, যথেষ্ট সুন্দরী এখনো। ইনি আদিত্য রয়ের প্রাক্তন স্ত্রী সোমলতা। না, এতদিন পরে আর বাধা কিসের, সবাই তো সবই জানে। আসলে আমাদের প্রেমের বিয়ে ছিল। আমিও জার্নালিজমের ছাত্রী ছিলাম। কলকাতার একটা নিউজ চ্যানেলে দুজনে একসাথে কেরিয়ার শুরু করেছিলাম। তারপর প্রেম, বিয়ে, তারপর আমাদের ছেলে তুর্য জন্মালো। এরপর আদিত্য দিল্লিতে অফার পেল, আমিও চাকরি ছেড়ে ওর সাথে চলে গেলাম। ও না বরাবরই ভীষণ অ্যাম্বিশাস। ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে যত উপরে উঠতে থাকলো, ও ততই বদলে যেতে শুরু করলো। বাড়িতে যেন ওর ভালোই লাগতো না। ছেলেটার সাথেও খুব খারাপ ব্যবহার করত। চ্যানেলের অল্প বয়সী মেয়েদের এক্সপ্লয়েট করত। সবই আমি খবর পেতাম,
এইসব খবর তো আর ছাপা থাকে না, জানেনই তো। তবুও ছেলেটার মুখ চেয়ে চুপ করে থাকতাম, কিছু বলতে গেলেই গায়ে হাত তুলতো। একটা সময়ের পর আর পারলাম না, ছেড়ে বেরিয়ে এলাম। আর বিয়ে, আপনার বর্তমান স্বামী সব জানেন? কে? ভেঙ্কট? হ্যাঁ, কিন্তু ও বাঙালি নয়, তবে 2 প্রজন্ম ধরে কলকাতার বাসিন্দা। আমারই ছোটবেলার বন্ধু, সাউথ পয়েন্টে একসাথেই পড়তাম। খুব ভালো মানুষ, আমার অতীত সব জানে, সব জেনে শুনেই আমায় বিয়ে করেছে। আমার ছেলে তো আদিত্যর চেয়ে ভেঙ্কটকেই বেশি ভালোবাসে। আচ্ছা, নেহা সাভারওয়াল আদিত্য রয়ের এগেনস্টে মহিলা কমিশনে গিয়েছিলেন না, ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ নিয়ে? এটা কি সত্যি? সব নাটক ছিল, আমি বুঝিনি। ওকে আমি বন্ধু ভেবেছিলাম জানেন, পরেই শুনেছি যে আদিত্যর সাথে ওর একটু বেশি বন্ধুত্ব হয়ে গিয়েছিল। যাকে ওসব ছেড়ে বেরিয়ে এসেছি আমি বহুদিন। আপনি শেষ কবে দিল্লি গিয়েছেন? সেই 2 বছর আগে এসেছি, আর যাইনি। আপনি নিশ্চয়ই জানেন আদিত্য রয়ের সম্পত্তির উত্তরাধিকার আপনাদের ছেলে। যেহেতু সে মাইনর, সেক্ষেত্রে হয়তো। সোমলতা রোহিতকে হাত তুলে থামিয়ে দিল, তারপর কঠিন কণ্ঠে বলল, দেখুন অফিসার, আদিত্যর সাথে ছাড়াছাড়ির সময় আমি কিন্তু 1 পয়সাও খোরপোশ নিইনি ওর থেকে। ওর উকিল দিতে চেয়েছিল, কিন্তু আমিই নিইনি। আমার ছেলেকে মানুষ করার ক্ষমতা আমার আছে, আর তার জন্য আদিত্যর টাকা আমার চাই না। আর আমার ছেলে যদি বড় হয়ে তার বাবার সম্পত্তি চায়, সে সেটা নিজেই বুঝে নেবে, আমি মাথা গলাতে যাব না। কিন্তু এসবের মধ্যে আমি আর নেই। সোমলতার বাড়ি থেকে বেরিয়ে এসে বিবস্বানকে ফোন করল রোহিত। যা যা কথা হয়েছে সোমলতার সাথে সবটাই বলল। বিবস্বান শুধু চুপচাপ শুনে গেল, তারপর বলল, ভীমনাকটা ভুলো না কিন্তু। আচ্ছা, সেদিন ঠিক কি কি ঘটেছিল আমায় একটু গুছিয়ে বলুন তো মিস্টার চান। স্যার সেদিন কয়েকটা মিটিং সেরেছিলেন সকাল থেকে। লাঞ্চের পরে চ্যানেলের বোর্ড মিটিং ছিল একটা, সেখানে কিছুটা উত্তপ্ত তর্ক বিতর্কও হয়। তারপর কি নিয়ে তর্ক বিতর্ক হয়? দীপ্তির মুখে একটা দ্বিধার ভাব খেলে গেল। বলল, স্যার এগুলো আসলে কোম্পানির ইন্টারনাল ব্যাপার তো, আমি কিছু বললে আমার চাকরি নিয়ে খুব সমস্যা হবে। শুধু এটুকু বলতে পারি যে রয় স্যার 7 বছরের মধ্যে সামান্য নিউজ রিডার থেকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হওয়াতে অনেকেই খুশি ছিলেন না। এটা কিন্তু আপনাকে আমি ব্যক্তিগতভাবেই বলছি, সবার সামনে জিজ্ঞাসা করলে আমি কিন্তু অস্বীকার করব। বুঝতেই পারছেন চাকরিটা আমার খুব দরকার। ভাইয়ের পড়াশোনা এখনও শেষ হয়নি, সংসারটাও আমাকেই টানতে হয়। বেশ, তারপর বলুন। মিটিংয়ের পর স্যার, আমি আর স্টুডিওর ফ্লোর ম্যানেজার রাজেশ লাখোটিয়া একসাথে বসে আজকের শোয়ের ব্যাপারে আলোচনা করি। আমি এরপর গেস্টদের কল করে টাইম রিমাইন্ডার দিই। এর মাঝে স্যারের একটা কল আসে। কলটা অ্যাটেন্ড করার পর থেকেই স্যারকে কিছুটা উত্তেজিত দেখাচ্ছিল। একবার আবার বললেনও যে এরা ভেবেছে কি আদিত্য রয় ছাড়া নিউজ ইন্ডিয়ার কোনো ভ্যালু নেই, সেটা এরা কবেই বা বুঝবে। বিকেল 5টা নাগাদ স্যার ব্ল্যাক কফি খেতেন। আজ কফি খাওয়ার পর থেকেই বেশ ঘামছিলেন। আমায় বললেন যে এসির টেম্পারেচারটা কমিয়ে দিতে। 7:15 নাগাদ আমি স্যারের ঘর থেকে বেরিয়ে আসি। শোয়ের আগে আধ ঘন্টা স্যার একাই ঘরে থাকতেন। 8:10 আগে তিনি ফ্লোরে আসেন। আমাদের মেকআপ ম্যান জিকো
স্যারের মুখে হালকাভাবে এই পাপ বুলিয়ে সরে যায়। গেস্টরা যে যার জায়গায় বসেন। ঠিক 8টার সময় শো শুরু হয়। তবে শো শুরু হওয়ার পর থেকেই স্যারকে যেন একটু অস্থির লাগছিল। 10 মিনিট পর কমার্শিয়াল ব্রেক শুরু হতে তিনি আবার জল খেলেন। ফ্লোর বয়কে বললেন স্যারের কেবিন থেকে ব্যাগটা এনে দিতে, ওতে ওষুধ আছে। ছেলেটা ব্যাগ নিয়ে ফেরার আগেই আবার শো শুরু হয়ে যায়। স্যার খুবই ঘামছিলেন, 2বার হাত তুললেন, কিন্তু কি করব বুঝে ওঠার আগেই উনি বুক চেপে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টাও করলেন, আবার বসে পড়লেন। আর তারপর কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ। আমরা এতগুলো মানুষ কেউ কিচ্ছু বুঝতে পারিনি, বিশ্বাস করুন। সবাই দেখেছে লাইভ টেলিভিশনে। বিবস্বান মন দিয়ে শুনলেন। কথা শেষ হতে চুপচাপ মাথা নাড়লেন। তারপর বললেন, আপনি জানেন তো মিস সচান, আদিত্য রয় ইনসুলিন নিতেন? হ্যাঁ জানি তো, সবাই জানে। হাই ব্লাড সুগার ছিল তো স্যারের, রোজ ইঞ্জেকশন নিতে হতো। মৃত্যুর দিনও নিশ্চয়ই নিয়েছিলেন? বিবস্বান জানতে চাইল। আমি তো বলতে পারবো না স্যার, আসলে তিনি তো নিজে ইঞ্জেকশন নিতেন। সেদিন আমি নিতে দেখিনি, তবে যখন একা ছিলেন তখন নিয়ে থাকলে বলতে পারবো না। আচ্ছা, সেদিন কি অফিসে পুরো সময়টাই মিস্টার রয় আপনার সাথেই ছিলেন? না, অফিসে আসার পর কয়েকটা মিটিং চলে, যাতে একটা ছাড়া বাকিগুলোতে আমি ছিলাম না। বোর্ড মিটিংয়ের সময়ও আমি ছিলাম না। তাছাড়া ওই শোয়ের আগে আধ ঘন্টা, ওটা তো আমি আগেই বলেছি যে স্যার একাই ছিলেন। আপনার কি কাউকে সন্দেহ হয়? মনে হয় যে কেউ আদিত্য রয়কে হত্যা করতে পারে? কিছুক্ষণ চুপ করে রইল দীপ্তি। অনেক রকম অভিব্যক্তি খেলে গেল তার মুখে। তারপর বলল, সেরকম বলতে গেলে অনেকেই করতে পারে, কিন্তু স্যারের মৃত্যুটা কি তাহলে স্বাভাবিক নয়? I really don't understand why all these questions are arising. Isn't it a simple case of heart attack, officer? হার্ট অ্যাটাক যে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু হার্ট অ্যাটাকটাও তো ঘটানো যেতে পারে, পারে নাকি মিস্টার দারওয়ালা? বিবস্বান আর রোহিত বসে আছে নিউজ ইন্ডিয়া চ্যানেলের প্রতিষ্ঠাতা তথা সর্বেসর্বা চ্যানেলের সবচেয়ে বেশি শেয়ারের মালিক মিস্টার ইলিয়াস দারওয়ালার সুবিশাল ড্রয়িং রুমে। বিবস্বান চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলেন তার 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মতন 2খানা ফ্ল্যাট এখানে ঢুকে যাবে শুধু ড্রয়িং রুমেই। সে কি, হার্ট অ্যাটাক কেউ কি করে ঘটাবে, আর কেনই বা ঘটাবে? মিস্টার দারওয়ালা বিস্মিত মুখে জিজ্ঞাসা করলেন। আপনিও ঘটাতে পারেন। বিবস্বানের কণ্ঠস্বরে কোনো উত্থান পতনের চিহ্নমাত্র নেই। প্রায় লাফিয়ে উঠলেন ইলিয়াস দারওয়ালা। হোয়াট ডু ইউ মিন? আমি রয়কে হত্যা করব? কেন? অফিসার, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু আর ইউ টকিং টু? I really don't have much time to listen to your utter rubbish logic. শান্ত হন মিস্টার দারওয়ালা। বিবস্বান সোফায় হেলান দিয়ে অলস ভঙ্গিতে বললেন, অত উত্তেজিত হবেন না। আদিত্য রয়ের মৃত্যুর দিন বোর্ড মিটিংয়ে কি হয়েছিল? মিটিংয়ের পর থেকে তো তিনি বেশ উত্তেজিতই ছিলেন। দারুওয়ালা স্থির চোখে বিবস্বানের চোখের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর বললেন, কোম্পানির কনফিডেন্সিয়াল ফ্যাক্টস আপনার সাথে ডিসকাস করব কেন অফিসার? এর সাথে রয়ের মৃত্যুর সম্পর্কটাই বা কি? বিবস্বান হাসলেন। তারপর বললেন, চার্জশিটে যদি লেখা হয় আপনারা আদিত্য রয়ের হৃদযন্ত্রের অবস্থা জেনেও তার উপর এতটাই মানসিক চাপ সৃষ্টি করেছিলেন যার ফলে তার হার্ট অ্যাটাক হয়, সেটা কি খুব ভালো হবে মিস্টার দারওয়ালা?
আমাদের কাছে মিস্টার রয়ের কল রেকর্ডসও আছে, যাতে প্রমাণ হয়ে যাবে যে শোয়ের আগে তার ফোনে শেষবার আপনিই ফোন করেছিলেন। যেটা পেয়ে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। আপনার দামি উকিল যতদিনে আপনাকে নির্দোষ প্রমাণ করবেন, তার আগেই প্রতিযোগী চ্যানেলগুলো দায়িত্ব নিয়ে আপনার এবং আপনার চ্যানেলের ইমেজের 12টা বাজিয়ে দেবে। এখন তো আর আদিত্য রয়ও নেই যে চ্যানেলের মুখ রক্ষা করবেন। কি কি করবেন তখন? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর ইলিয়াস দারওয়ালা মুখ খুললেন, বললেন, রয় ছিল নিউজ ইন্ডিয়ার স্টার, চ্যানেলের মুখ, কিন্তু সেটার জন্য কম মূল্য তো আমাদের দিতে হয়নি। ফ্যাট স্যালারি, কোম্পানির হিউজ শেয়ার, বাড়ি গাড়ি, সমস্ত ব্যক্তিগত ট্যুরের খরচ, এমনকি ওর ওই মেয়ে মানুষের শখ মেটানোর খরচও কোম্পানি বিয়ার করেছে। কিন্তু দিনে দিনে তো ওর চাহিদাটাই বেড়ে চলছিল। জুনিয়র জার্নালিস্টদের প্রতি, বিশেষ করে ফিমেল স্টাফদের প্রতি ওর ব্যবহার নিয়ে অনেক কমপ্লেন আসছিল, কিন্তু আমাদেরও হাত পা বাঁধাই ছিল। বোর্ড মেম্বাররা সব জেনে শুনেও সব অন্যায় মেনে নিচ্ছিল। ওই দিন বোর্ড মিটিংয়ে ও দাবি করে বসে যে কোম্পানিতে ও শেয়ার আরও বাড়াতে হবে। অবশ্য এই প্রথম নয়, কদিন থেকে এহেন অন্যায় দাবি দেওয়া ওর বেড়েই চলছিল। সেদিন সব বোর্ড মেম্বাররা একযোগে আপত্তি জানায়। ওকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই কোম্পানি ওর সব অন্যায় আবদার মানবে না। সন্ধ্যার সময় আমি ওকে ফোনও করেছিলাম বোঝানোর জন্য, ও যাতে এসব দুর্মতি ছাড়ে সেই অনুরোধ করার জন্য, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনল না। উল্টে খুব বাজেভাবে আমাকে অপমান করে। আমিও তাই আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিই। তার মানে আদিত্য রয়ের ওপর আপনার রাগের যথেষ্ট কারণও ছিল বলুন? বললেন বিবস্বান। রাগ ছিল তা তো অস্বীকার করছি না, তাই বলে কি ওকে হত্যা করব? অত সহজ? আর ওর মৃত্যুর সময় আমি বাড়িতেই ছিলাম। আমার নাতনির জন্মদিনে পার্টি ছিল, প্রচুর লোক ছিল, সবাই সাক্ষী দেবে। আর একটা কথা বলি, আপনি যদি ভেবে থাকেন যে রয় এতটা নরম মনের মানুষ ছিল যে এত সহজে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করবে, তাহলে ওকে আপনি চেনেননি। ও তলে তলে অন্য চ্যানেলের সাথে কথাবার্তাও চালাচ্ছিল, সে খবর আমি পেয়েছি। নিজের চ্যানেল শুরু করার প্ল্যানও ভাবছিল, বুঝলেন? যদি ভাবেন যে সেই কারণে আমি ওকে খুন করিয়েছি, তাহলে বলি যে ওর ব্যবহারে বোর্ড মেম্বাররা তিতিবিরক্ত হয়ে উঠেছিল। ও যদি চ্যানেল ছেড়েও দিত, হয়তো ওকে আর কেউ আটকানোর চেষ্টাও করতো না। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, বলল রোহিত। এত বিনয় করছো কেন? বলেই ফেলো। বিবস্বান খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললেন, স্যার, পোস্টমর্টেম রিপোর্টে তো সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। লাইভ অনুষ্ঠানে সকলের সামনে আদিত্য রয় মারা গেছেন। সুতরাং এটা নিয়ে এতটা তো ভাবার সত্যিই কি কিছু আছে? সেটাই তো খুঁজছি রোহিত। হয়তো তোমার কথাই সত্যি, তবুও একটু খটকা তো রয়েই যাচ্ছে। স্যার, আপনি সেদিনও খটকার কথা বলছিলেন, কিসের খটকা বলুন তো? পোস্টমর্টেম রিপোর্টটা তোমার মনে আছে? ওই ফ্রেশ নিডল মার্ক ছিল ডেড বডির বাইসেপসে। বিবস্বান অন্যমনস্কভাবে বললেন, হ্যাঁ স্যার, মনে আছে তো, কিন্তু সেটা তো ইনসুলিনের জন্য। আদিত্য রয় তো ইনসুলিন নিতেন। নিতেন? তাহলে ধরে নেওয়া যেতে পারে যে শোয়ের আগে তিনি ইনসুলিন নিয়েছিলেন। কি তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, দীপ্তির কথা মতো আদিত্য রয় ফ্লোরে এসেছিলেন 8:10 আগে, মারা যান 8:15 নাগাদ। যদি ধরে নিই যে ফ্লোরে আসার আগে তিনি ইনসুলিন নিয়েছিলেন, তাহলেও প্রায় 25 মিনিট সময়।
পোস্টমর্টেম অনুযায়ী মৃত্যুর সময় তার শরীরে গ্লুকোজের পরিমাণ যথেষ্ট বেশি ছিল। তো সেটা কিভাবে সম্ভব বলো তো, যদি তিনি ইনসুলিন নিয়ে থাকেন? একটা সাদা কাগজে আঁকিবুকি করতে করতে বললেন বিবস্বান। কিন্তু স্যার, যদি আপনার কথা মতো মিস্টার রয় ইনসুলিন নাই নিয়ে থাকেন, তবে নিডল মার্কটা কিসের? ওনার সারা শরীরেই তো অনেক নিডল মার্ক পাওয়া গেছে, নতুন এবং পুরনো। সবই কি ইনসুলিন ইঞ্জেকশনের জন্য? কিন্তু ফ্রেশ নিডল মার্ক তো একটাই ছিল। তিনি ইনসুলিন না নিয়ে থাকলে সেটা তাহলে কিসের জন্য? বিবস্বান পেনের ঢাকনাটা টেবিলে ঠুকতে ঠুকতে বললেন, সেটাই তো আমারও প্রশ্ন রোহিত। আদিত্য রয় ইনসুলিন নিজে হাতে নিতেন, সেদিনও কেউ তাকে ইনসুলিন নিতে দেখেনি। যদি ধরেও নি যে যখন তিনি একা ছিলেন ইনসুলিনটা তখনই নিয়েছেন, তবুও প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয়ত, বোর্ড মিটিং আর দারুওয়ালার ফোনের পর তিনি উত্তেজিত হয়েছিলেন, কিন্তু দারুওয়ালার কথা মতো আদিত্য রয় তো অন্য কোম্পানিতেও কথাবার্তা বলছিলেন। চাকরি যাওয়ার ভয়ে হার্ট অ্যাটাকের ব্যাখ্যাটা ঠিক মানা যাচ্ছে না, বুঝলে? আরও কিছুক্ষণ চুপচাপ পেনের ঢাকনা টেবিলে ঠুকলেন বিবস্বান। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, রোহিত, আদিত্য রয়ের পোস্টমর্টেমটা কোন ডক্টর করেছিলেন বলো তো? ডক্টর মেহরা স্যার। গুড গুড, চলো একটু দেখা করে আসা যাক। চটপট উঠে দাঁড়ালেন বিবস্বান। ডক্টর অনুভব মেহরা ভাগ্যক্রমে নিজের ঘরেই ছিলেন। বিবস্বান ও রোহিতকে দেখে হাসি মুখে স্বাগত জানালেন। আরে ভৌমিক যে, এসো এসো, খবর কি? আপনার কাছে একটা দরকারে এলাম স্যার। দরকার ছাড়া ডাক্তারের কাছে কে আসে বন্ধু? বসো, কোন কেস? আদিত্য রয়। ও, তা সেই কেসে সমস্যাটা কি? ডক্টর মেহরার মুখে স্পষ্ট বিস্ময়। ঠিক সমস্যা কিছু আছে তা তো বলতে পারি না। কেসটা ক্লোজ করে দেওয়ার আগে কিছু বিষয় কনফার্ম করতে চাই। রিপোর্টে যা লেখা আছে তার বাইরে কিছু জানতে চাই, তাই আপনার কাছে আসা। বিবস্বান বললেন, তা বলো, কিভাবে সাহায্য করতে পারি তোমাদের? বিবস্বানের চোখে চোখ রেখে সোজা হয়ে বসলেন ডক্টর মেহরা। বিবস্বান আর রোহিত প্রায় গত 10 মিনিট ধরে বাইরের ঘরে বসে আছেন। বিবস্বান বিরক্ত মুখে ঘড়ির দিকে তাকালো। রোহিত ঘুরে ঘুরে সারা ঘরের দেওয়ালে লাগানো ছবিগুলো দেখছে। বিভিন্ন নেতা, মন্ত্রী, চিত্রাভিনেতাদের সাথে নেহা সাবরওয়ালের ছবি ঘর জুড়ে। নমস্কার, আপনাদের একটু অপেক্ষা করতে হলো বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে একটা জরুরি ফোন কল এসে গেল, তাই একটু দেরি হয়ে গেল। বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? তেমন কিছু গুরুত্বপূর্ণ নয় ম্যাডাম, শুধু জানতে চাইছিলাম যে ঠিক কিভাবে কাউকে খুন করলে শরীরে খুনের কোনো চিহ্ন থাকবে না, সিম্পল হার্ট অ্যাটাক বলেই বোধ হবে। মানে আপনি কি বলছেন? কাকে বলছেন? কোনো ধারণা আছে আপনার? কিছু ভুল বললাম নাকি ম্যাডাম? শান্ত মুখে জিজ্ঞাসা করলেন বিবস্বান। নেহা সাবরওয়ালের মুখ দেখে মনে হলো আগ্নেয়গিরি ফেটে পড়বার অপেক্ষায়। রাগী মুখ চোখ লাল হয়ে গেছে। বিবস্বান যেন একটু অনুতপ্ত হলেন। নরম কণ্ঠে বললেন, উত্তেজিত হবেন না ম্যাডাম, আপনি তো পেশায় ডাক্তার, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। ডাক্তার তো কি হয়েছে? আপনার কি মনে হয় আমি মানুষ খুনে পিএইচডি করেছি? আশ্চর্য! ধপ করে সোফায় বসে পড়লেন নেহা। না, মানুষ খুনে পিএইচডি না করলেও একজনকে অন্তত খুন করার ইচ্ছে তো হতেই পারে, তাই না?
আচ্ছা, আদিত্য রয়কে কখনো আপনার খুন করতে ইচ্ছে হয়নি? আপনি বুকে হাত রেখে বলতে পারেন? বিবস্বান কৌতুক ছলে বলল, হ্যাঁ, একবার কেন, অনেকবার হয়েছে। ওর মতন মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু ওকে আমি মারিনি, মারলে লুকোতামও না। নেহা সাবরওয়ালের মুখটা রাগে গনগন করছে। আপনি কি সব খুলে বলবেন? মানে, কি হয়েছিল? কেন এত রাগ আপনার ওই আদিত্য রয়ের ওপর? হি ইজ আ বাস্টার্ড, ক্রুদ্ধ স্বরে বললেন নেহা সাবরওয়াল। আ লায়ার, হি অনলি নোজ হাউ টু ইউজ পিপল। বিবস্বান জানে নেহা ভিতরে তিক্ত বিষ ওগরাতে শুরু করেছে। এই সময় কথা বলতে নেই, শুধু শুনে যেতে হয়। নেহা বলে চলল, হ্যাঁ, আসলে সোমলতা আমার বন্ধু ছিল, কিন্তু রয়ের জন্য আমি সোমলতাকেও ঠকিয়েছি। রয় আমায় বুঝিয়েছিল যে সোমলতা নাকি ডিপ্রেশনের পেশেন্ট, সিজোফ্রেনিক। ও সব কিছু কল্পনা করে। রয় তার স্ত্রীকে খুবই ভালোবাসে, কিন্তু সোমলতাই নাকি ওকে সবসময় সন্দেহ করে। আপনি তো রয়কে দেখেছেন, ওকে বাইরে থেকে দেখে কে বলবে বলুন তো ওর ভিতরে একটা দানব বাস করে। আই ট্রাস্টেড হিম। ডিভোর্সের পর এসে আমার কাছে কাঁদুনি গাইতো জানেন, বলতো সোমলতাকে মেইনটেন্স বাবদ প্রচুর অর্থ ও সম্পত্তি নাকি দিতে হয়েছে। পরে আমি জেনেছি যে সব সব মিথ্যে ছিল, কিচ্ছু নেয়নি সোমলতা ওর থেকে। উই কেম ক্লোজ ওভার টাইম, রিয়েলি ক্লোজ। আই গেস ইউ নো হোয়াট আই মিন, অফিসার। বিবস্বান কিছু না বলে সম্মতিসূচক মাথা নাড়ল। আমি রয়কে বিশ্বাস করেছিলাম, কিন্তু একটা সময় বুঝতে পারলাম যে হি ইজ এ ওয়েমেনাইজার। এক নারীতে সন্তুষ্ট থাকার তো লোকই নয়। দিনের পর দিনও আমায় ঠকিয়েছে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক অনেক এক্সক্লুসিভ নিউজ বানিয়ে নিজের কেরিয়ারের শিখরে পৌঁছেছে, কানেকশনস বাড়িয়েছে। আমি যখন বুঝতে পেরেছি ততদিনে আমার প্রয়োজন ওর ফুরিয়ে গেছে। আই কনসিডার মাইসেলফ লাকি, কারণ আমি সময় থাকতে সরে আসতে পেরেছি। সোমলতার মতন ভুল করে ফেলিনি। আচ্ছা মিস সাবরওয়াল, আদিত্য রায়ের মৃত্যুর দিন তো আপনি ওর রুমে গিয়েছিলেন, একজন বেয়ারা কনফার্ম করেছে। তা কেন গিয়েছিলেন জানতে পারি কি? নেহাকে একটু বিচলিত দেখালো, দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, ওর সাথে আমার কিছু ব্যক্তিগত কথা বলার ছিল। কি কথা জানতে পারি? নেহা সাবরওয়াল দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলেন, চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর যখন চোখ তুলে বিবস্বানের দিকে চাইলেন, সেই চোখে দুই কুল ছাপানো প্লাবনের আভাস। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, আমি ওকে ভালোবাসতাম অফিসার, একটু আলাদা করে কথা বলতে ইচ্ছে হয়েছিল। ভেবেছিলাম সব ভুলে যদি নতুন করে শুরু করা যায়, সে কথাই ওকে বলতে গিয়েছিলাম। তিনি শুনে কি বললেন? বলল ও আর আমায় চায় না, সব শেষ হয়ে গেছে। বলল যে এসব ছেলে মানুষই না করতে। বিশ্বাস করুন, খুব কষ্ট হয়েছিল জানেন, কিন্তু ওকে আমি মারিনি। ওকে খুন করা আমার পক্ষে সম্ভবই নয়। যাকে ভালোবাসি তার ক্ষতি করার কথা তো ভাবতেই পারিনি কোনোদিন। অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। বিবস্বান আর রোহিত উঠে দাঁড়ালেন। একটা কথা অফিসার, সেদিন আমি বেরিয়ে আসার পর মিনিস্টার মিশ্রাজি কিন্তু রয় রুমে গিয়েছিলেন, আমি নিজে দেখেছি। আপনাদের স্যার ভিতরে ডাকছেন। চশমা পরা ধারালো চেহারা ছেলেটি ঘর থেকে বেরিয়ে এসে বলল, সম্ভবত বিনয় মিস্টার পিএ। বিবস্বান আর রোহিত ভিতরে ঢুকতে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন মন্ত্রীমশাই। আরে আসুন আসুন অফিসার।
এতটা আন্তরিক অভ্যর্থনা যেন ঠিক স্বাভাবিক বলে মনে হয় না। আপনাকে একটু বিরক্ত করতে এলাম। আরে না না, আমাদের কাজই তো এই। বিরক্ত হতে আপত্তি নেই বলেই তো এই চেয়ারে বসা। মন্ত্রীমশাইয়ের মুখে কান এঁটো করা হাসি। বেশি সময় নেব না আপনার, আপনি ব্যস্ত মানুষ। শুধু একটা কথা জানতেই আসা, উত্তর পেয়ে গেলেই চলে যাব। বিবস্বান আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন। আহা, আপনি তো আপনার ডিউটি করবেনই। বলুন না, কি জানতে চান? আচ্ছা, আদিত্য রয় যেদিন মারা যান, আপনি ওনার চেম্বারে কেন গিয়েছিলেন? বিবস্বান মিশ্রাজির চোখে চোখ রেখে প্রশ্ন করল। বিনয় মিশ্রা কিছুক্ষণ এক দৃষ্টিতে বিবস্বানের চোখের দিকে তাকিয়ে রইলেন। দুজনে স্নায়ু লড়াই ততক্ষণ চলল, যতক্ষণ না মিশ্রাজি চোখ নামিয়ে নিলেন। আপনাকে কে বলল যে আমি গিয়েছিলাম? সে যেই বলে থাকুক, কথাটা তো আর মিথ্যে নয়। কিছুক্ষণ চুপ করে থাকলেন মন্ত্রীমশাই, তারপর হেসে বললেন, হ্যাঁ গিয়েছিলাম, একটু দেখা করতে গিয়েছিলাম। শুধু দেখা করতে? তা শুধু দেখা করতে গেলে কি বন্ধ দরজার ভিতর থেকে উত্তপ্ত তর্ক বিতর্কের আওয়াজ আসে? রয় আমায় অপমান করেছিল, আমিও রেগে গিয়েছিলাম। বলেছিল যে ইলেকশনে জেতা তো দূরস্থ, আমি যাতে টিকিটই না পাই সেই ব্যবস্থাও করবে। আমার বাগান বাড়ির গল্প নিয়ে চ্যানেলে প্রাইম টাইম শো করবে। আমিও রেগে বলি, দেখে নেব ও কি করে চ্যানেল চালায়। বিনয় মিশ্রা গনগনে স্বরে বললেন, আর সেই জন্যই ওকে মেরে দিলেন? মানে কি বলতে চান কি আপনি? আমি রয়কে মেরেছি? রয়ের মৃত্যু তো স্বাভাবিক ছিল বলেই শুনেছি। স্বাভাবিক মৃত্যুও তো ঘটানো যায়, যায় না? মিস্টার ভৌমিক, আপনার বোধহয় খুব পরিশ্রম হচ্ছে না ডিটেকটিভ ডিপার্টমেন্টে? রাতে ঘুম হয় তো? শহরে তো ক্রাইম বেড়ে গেছে। না না, আপনার মতো এমন এফিশিয়েন্ট অফিসার অসুস্থ হয়ে পড়লে ডিপার্টমেন্টেরই তো ক্ষতি। আপনি বরং কিছুদিন রেস্ট নিন, বুঝলেন? অফিস ওয়ার্ক দেখুন। আমি কমিশনারের সাথে কথা বলে নেব। বিনয় মিশ্রা কঠিন কণ্ঠে কেটে কেটে বললেন। বিবস্বান উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে, হেসে বললেন, সে আপনি চাইলে করতেই পারেন। একটু বিশ্রাম পেলে অবশ্য মন্দ হয় না। ওয়াইফও বলছিলেন, বুঝলেন, অনেকদিন বেড়াতে যাওয়া হয় না। তা সে যাই হোক, এখন মুশকিল হলো মিডিয়া তো পাগলা কুকুরের মতন আদিত্য রয়ের মৃত্যুর গন্ধ শুকে বেড়াচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট তাদের তো দমাতে পারেনি। সামনেই ইলেকশন। আবার যদি আপনারা সব খবর মিডিয়া একবার পায়, কিভাবে ওদের হাত থেকে পরিত্রাণ পাবেন একটু ভেবে রাখবেন, ঠিক আছে? আমায় আপনি ভয় দেখাচ্ছেন নাকি? কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। কারোর সাথে ঝগড়ার জন্য তো ফাঁসি হয় না। আর তাই যদি হয়, সুলোচনা ত্রিপাঠীকে জিজ্ঞাসা করুন তিনি কেন গিয়েছিলেন রয়ের ঘরে। হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি প্রমাণ হয়? কারো ঘরে যাওয়া কি অপরাধ? ফুঁসে উঠলেন বিরোধী নেত্রী সুলোচনা ত্রিপাঠী। না না, অপরাধ কেন হবে, কিন্তু তাকে খুন করাটা অপরাধ। কাকে খুন করেছি আমি? রয় কি? আপাতত তার কথাটাই জানা গেছে, আর কাউকে করে থাকলে এখনো জানি না। বিবস্বানের কণ্ঠ নির্লিপ্ত। সুলোচনা ত্রিপাঠীকে দেখে মনে হচ্ছিল বিস্ময় এবারে চেয়ার থেকে উনি পড়েই যাবেন। এর মধ্যে কতটা সত্যি আর কতটা অভিনয় অবশ্য বোঝার উপায় নেই। দেশকে এর আগেও তিনি কম অভিনয় দেখাননি, সুতরাং তার বর্তমান অভিব্যক্তিকে বিশ্বাস করার কোনো কারণ ঘটেনি। চোখ বুজে বড় একটি নিঃশ্বাস নিলেন সুলোচনা, তারপর বললেন, দেখুন অফিসার,
রয়ের ঘরে সেদিন আমি স্বেচ্ছায় যাইনি। রয় আমায় দেখা করতে ডেকেছিল। তাই নাকি? কবে? হ্যাঁ, আপনি চাইলে আমার কল লিস্ট দেখতে পারেন। দুপুরে আমার মোবাইলে ফোন আসে অফিসের নাম্বার থেকে। রয় নিজেই কল করেছিল। বলেছিল যে শো শুরুর আগে কথা বলবে কিছু ব্যাপারে। আমি স্টুডিওতে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওকে দেখতে না পেয়ে ওর রুমে গিয়েছিলাম সেদিন। ওকে, তা কেন ডেকেছিলেন তিনি আপনাকে? কি বললেন? হো, ডিল করতে চাইছিল রয়। জার্নালিজমের সাথে বিজনেসটাও ভালো বুঝতে, বুঝলেন? বলেছিল যে ইলেকশনে আমাদের পার্টিকে ব্যাক করবে ও চ্যানেল। তার পরিবর্তে ইলেকশনের পরে ও সম্পূর্ণ নিজের নতুন চ্যানেল শুরু করবে। তার ফান্ডিং দিতে হবে আমার পার্টিকে। আমাকে বলেছিল যাতে আমি এই নিয়ে পার্টির উপর মহলে কথা বলি। তা আপনি কি বললেন? আমি বলেছিলাম যে এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। ও চাইলে নিজেই কথা বলে নিতে পারে। আসলে রয়ের উপর আমার বিশ্বাস ছিল না। ও নিজের স্বার্থে সব করতে পারে। তাতে ওর প্রতিক্রিয়া কি ছিল? রয় খুবই রেগে গিয়েছিল। আমায় ব্ল্যাকমেলেরও ভয় দেখাচ্ছিল। আমার হাজব্যান্ডের কিছু ভিডিও ক্লিপ আসলে ওর কাছে ছিল। আমায় বলেছিল যে বাড়ি ফিরে ভেবে জানাতে। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে যে আপনার কাছে আদিত্য রয়কে খুন করার যথেষ্ট মোটিভ ছিল। কি ঠিক বলছি তো ম্যাডাম? সুলোচনা ত্রিপাঠী কিছুক্ষণ শীতল দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিবর্ষণের দিকে। তারপর হাসতে শুরু করলেন। মনে হলো বিবর্ষণ খুব মজার কথা বলেছেন। বেশ খানিকক্ষণ পরে বিবর্ষণের দিকে হাসি মুখে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঠিক বলেছেন অফিসার। কারণ তো যথেষ্টই ছিল। শুধু আমার কেন, এই শহরে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে আদিত্য রয়কে খুন করার যথেষ্ট কারণ ছিল। কিন্তু খুনটা আমি করিনি, কারণ আদিত্য রয়কে সরাতে হলে সেটা খুব সহজেই করা যেতে পারত। টাকার বিনিময়ে কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো লোকের তো আর অভাব নেই। অত কষ্টও করার দরকার নেই। একটা ফলস মব অ্যাটাক করিয়ে ওকে সরানোটা কোনো ব্যাপারই নয়। সেজন্য আমার হাত গন্ধ করার কোনো প্রয়োজনই ছিল না। বেশ, আজ আসছি বুঝলেন, কিন্তু দরকার হলে আবার কথা বলতে আসবো। আশা করি খুব বিরক্ত হবেন না। বিবর্ষণ আর রোহিত উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বেরিয়ে গাড়িতে উঠতে যাবে এমন সময় বিবর্ষণের ফোনটা বেজে উঠল। হ্যালো? সুলোচনা বলছি। বিবর্ষণ ফিরে বিল্ডিংয়ের দোতলার জানালায় চোখ রাখল। সুলোচনা ত্রিপাঠী দাঁড়িয়ে আছেন জানালায়, কানে ফোন। হ্যাঁ বলুন। একটা কথা মনে পড়ে গেল। সেদিন রয়ের কেবিন থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম আমি। ফেরার পথে ওর কেবিনের পাশ দিয়ে আসার সময় বন্ধ দরজার ভেতর ওর আর স্বামীজির গলা পেয়েছিলাম। আসুন গ্রহণ করো। স্মিত হেসে বললেন স্বামীজি। বিবর্ষণ ও রোহিত স্বামী আত্মানন্দের সামনে রাখা আসনে হাঁটু মুড়ে বসলেন। স্মিত হেসে স্বামীজি বললেন, বলো বেটা, কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? বেশি কিছু না স্বামীজি, আপাতত শুধু এটুকু বললেই হবে যে আদিত্য রয়ের মৃত্যুর আগে ওর কেবিনে আপনি কি করছিলেন? স্বামী আত্মানন্দ পোড় খাওয়া লোক, সহজে টলেন না। ঠোঁটের প্রান্তে হাসিটা বজায় রেখেই উত্তর দিলেন, আশীর্বাদ করতে গিয়েছিলাম। আদিত্যর সময় তো খুব খারাপ চলছিল, মনটাও অস্থির ছিল। ওর মুখে আমি মৃত্যুর ছায়া দেখেছিলাম যেন, তাই ওকে সাবধান করতে গিয়েছিলাম। সকালে শুদ্ধ দেহে 1000 বার গায়ত্রী মন্ত্র জপ করতে বলেছিলাম ওকে, কিন্তু তার আর সময় পেল কোথায়? তার আগেই তো। স্বামীজির মুখে স্পষ্ট বিষণ্ণতার আভাস। বিবর্ষণ বললেন, আচ্ছা স্বামীজি, আপনার এই আশ্রমে তো
আপনার এই আশ্রমে তো আদিত্য রয় স্ট্রিং অপারেশন চালিয়েছিল, কিছুটা তো তার চ্যানেলেই দেখেছে সারা দেশ। বাকি তো অনেক কিছুই শোনা যায় যে না দেখা রয়ে গেছে। আপনার নিশ্চয়ই রয়ের ওপর খুব রাগ ছিল। সবই তো মোহমায়া বেটা, সেসবই আদিত্যর বোঝার ভুল, একটা ভুল বোঝাবুঝি। আর সন্ন্যাস নিতে হলে ষড়রিপু ত্যাগ করতে হয়। ক্রোধ বিষের ন্যায় আত্মাকে দূষিত করে, ধ্বংস করে দেয়। আমার কারো ওপর কোনো রাগ নেই। বাবা, তা সে তো খুব ভালো কথা। কিন্তু আদিত্য রয় শুনেছি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে সময় হলেই ভিডিওর বাকি অংশ নাকি জনসমক্ষে আনবেন। না না না, ভুল ভুল, ওরকম কোনো ভিডিওই ছিল না আদিত্যর কাছে। বরং ওর মন অস্থির ছিল বলেই আমার কাছে দীক্ষা গ্রহণ করার মনস্থির করেছিল ও। তাই নাকি? তা এমনও তো হতে পারে যে সেদিন আপনি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যই ওর কেবিনে গিয়েছিলেন, যাতে ভিডিওর অপ্রকাশিত অংশ আর প্রকাশ্যে না আসে, এবং সেটা আপনি করেছিলেন। ভুলে যেও না বেটা, আমার কেবিন ছেড়ে আসার পরেও কিন্তু ও জীবিত ছিল, সুপরিচালনা করেছিল। স্বামীজির শান্ত সমাহিত মূর্তিটি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তদন্ত চলছে স্বামীজি, আসল ঘটনা তো সামনে আসবেই। আপনার নিজের সত্যটাও প্রকাশ হবে। আমার ধ্যানের সময় হলো, এবার তোমরা এসো। উঠে দাঁড়ালেন স্বামী আত্মানন্দ। মাথায় হাত ঠেকিয়ে দুজনকে আশীর্বাদ করলেন। ঘর ছেড়ে বেরিয়ে আসার আগে রোহিত একবার ঘুরে তাকালো। স্বামীজির চোখ দুটো হিংস্র চিতার মতো জ্বলছে। মনে হলো ষড়রিপুর অন্তত এই দ্বিতীয় রিপুটি তিনি নিশ্চিতভাবে ত্যাগ করতে পারেননি। আচ্ছা স্যার, কি মনে হচ্ছে বলুন তো আপনার? এই চারজনের মধ্যেই কেউ খুন করেছে আদিত্য রয়কে? জিজ্ঞাসা করলো রোহিত। খুন যে হয়েছে তা জানলে কি করে? হ্যাঁ, খুন হয়নি? তাহলে এত ছোটাছুটি কেন করলাম এতদিন? কৌতূহল নিরসন করার জন্য। শুধু কৌতূহল? তা কিছু বুঝতে পারলেন স্যার? না, কৌতূহল মিটে গেছে। খুনের মোটিভ কিন্তু স্যার চারজনেরই ছিল। এদের মধ্যে যে কেউ একজন খুনি হলে অবাক হব না। আদিত্য রায়ের মৃত্যুতে তো চারজনই লাভবান হয়েছে। কিন্তু এটা তো চারজনের মিলিত ষড়যন্ত্র হতে পারে, কি পারে না? রোহিত একটু অবাক হয়ে বলল, চারজন মিলে খুন? এটা তো ভাবিনি। যা, তা কি করে হবে? কেন হতে পারে না? আবার চারজনের বাইরেও কেউ হতে পারে, যেমন ইলিয়াস দারওয়ালা বা সোমলতা। কি পারে তো? আমার মাথা স্যার সব গুলিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তাহলে এদের মধ্যে খুনটা করলো কি? আরে বাবা, খুনই যে হয়েছে কি করে জানলে? স্বাভাবিক মৃত্যুও তো হতে পারে। রোহিতের মাথায় সব গোলমাল পাকিয়ে গেছে এতক্ষণে। অভিমান ভরে বলল, স্যার আপনি জেনে গেছেন না যে খুনটা কে করেছে? আমায় বলছেন না? রোহিতের কাচুমাচু মুখের দিকে চেয়ে বেশ মজা পেলেন বিবস্বান। বললেন, খুন হলেও কোর্টে প্রমাণ করা খুব কঠিন রোহিত, যদি না খুনি নিজে স্বীকারোক্তি দেয়। একটু ভেবে তিনি বললেন, একটা চিঠি লেখো তো, বেশ কিছু কপি করবে, কয়েকটা আলাদা আলাদা ঠিকানায় আজই পাঠাতে হবে। আচ্ছা, কিসের চিঠি স্যার? ফাঁদ। আপনার মনে হয় শিকার ফাঁদে পা দেবে?
আমাদের কি ফোর্স নিয়ে আসা উচিত ছিল না? জিজ্ঞাসা করল রোহিত। বিবস্বান কোনো জবাব দিল না। ঘড়ির কাঁটায় রাত 1:45। শহরের বাইরে ন্যাশনাল হাইওয়ের ওপর একটা ধাবায় বসে আছেন দুজন। বিবস্বানের সন্দেহ যদি সত্যি হয় তাহলে আজ সে আসবেই। আজই কয়েকজনের ঠিকানায় একই বয়ানের চিঠি পাঠানো হয়েছে। আদিত্য রয়কে কে মেরেছে এবং কিভাবে মেরেছে সব প্রমাণ আছে। ফাঁসির দড়ি থেকে বাঁচতে চাইলে রাত 1টায় নিম্নলিখিত ঠিকানায় নিজে এসে দেখা করুন, নইলে কাল সকালে সব প্রমাণ পুলিশের হাতে পৌঁছে যাবে। যার জন্য এই চিঠি তার মনে তো ভয় কাজ করবেই। এই আশায় জাল বিছোনো। 1টা বেজে গেছে, কিন্তু এখনও কারও দেখা নেই। রোহিত বারবার হাত মুঠো করছে, চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। বিবস্বান কিন্তু শান্ত ধীর। প্রায় 1:20 নাগাদ একটা মোটর বাইক এসে থামল ধাবার সামনে রাস্তার উপর। দুইজন আরোহীর একজন বাইকে বসেই রইল, ইঞ্জিন বন্ধ না করে। অপরজন নেমে তাকে কিছু বলল, তারপর এগিয়ে এলো ধাবার দিকে। এদিক ওদিক তাকিয়ে দেখছে সে সাবধানী দৃষ্টিতে। 2 হাত জিন্সের পকেটে, দুজনের মাথাতেই হেলমেট, মুখে রুমাল বাঁধা। বিবস্বান ও রোহিত আড়াল ছেড়ে পাশ দিয়ে হেঁটে এগুলো আগন্তুকের দিকে। রোহিত এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো। আগন্তুক ক্ষণিকের জন্য থমকালো, তারপর সর্বশক্তিতে রোহিতের চোয়াল লক্ষ্য করে একটা ঘুষি কষালো। প্রায় সঙ্গে সঙ্গেই পকেট থেকে বেরিয়ে এলো একটা ঝকঝকে পকেট নাইফ। ছুরি অপটু হাতে চালাতেই রোহিত চোখের পলকে সরিয়ে নিল নিজেকে। ছুরি হাওয়া কেটে বেরিয়ে গেল। রোহিত মুহূর্তের জন্য বেসামাল হতেই পিছন ফিরে দৌড় লাগালো আগন্তুক, কিন্তু তার আগেই বিবস্বান এসে পথ আটকে দাঁড়ালেন। বজ্র মুষ্টিতে চেপে ধরে মোক্ষম মোচড় দিলেন আগন্তুকের হাতে। ছুরিটা নিচে পড়ে গেল মুঠি আলগা হয়ে। আগন্তুককে ধরা পড়ে যেতে দেখে রাস্তার অপর প্রান্তে বাইক আরোহী বাইক থেকে নেমে এগিয়ে এলো। বিবস্বান ধীর সংযত স্বরে বললেন, হেলমেটটা এবার খুলে ফেলুন মিস সাচান। আর উনি আপনার ভাই তো, উনিও আসুন, তারপর না হয় একসাথে বসে কথা বলা যাবে। রোহিত, ঠিক আছো তো? যাও মিস সাচানের ভাইকে নিয়ে এসো, ভয় দেখিও না আবার। হেলমেটটা খুলে ফেলল দীপ্তি সাচান। চোখ দুটো তার জ্বলছে, ক্রুদ্ধ নাগিনীর মতো দৃষ্টি সেই চোখে। সামনে রাখা প্লাস্টিকের চেয়ার টেবিলের দিকে এগুলো সকলে। আমি আজ না করলে অন্য কেউ অন্য কোনো দিন করত। শুধু একটাই দুঃখ, আমার ভাইটা এসবের মধ্যে জড়িয়ে গেল। এই জন্য ওকে সাথে আসতে মানাও করছিলাম, কথাই শুনলো না। ওকে ছেড়ে দিন স্যার, ওর কোনো দোষ নেই। আমি ছাড়া ওর আর কেউ নেই, ওর জীবনটা নষ্ট করবেন না। দীপ্তির কণ্ঠে আকুতি। পাশে বসে দীপ্তির ভাই ওর কাঁধে হাত রাখল। ছেলেটার বয়স 22-23-এর বেশি নয়। বিবস্বান জিজ্ঞাসা করল, তুমি তো মেডিকেল পড়ছো তাই না? কোন ইয়ার? ছেলেটি মাথা নিচু করে ঘাড় নাড়ল, বলল, ফাইনাল ইয়ার। এবার দীপ্তি, তোমার কথা শুনি। তা কেন মারলে আদিত্য রয়কে? আমার কিছু উপায় ছিল না স্যার। আমরা 2 ভাই বোন খুব অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছি। অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছিলাম, কিন্তু মেধা যোগ্যতা কোনো কিছুর দাম পেলাম না। আদিত্য রয়ের কুনজরে পড়লাম। অনেক চেষ্টা করেছিলাম জানেন, বেরিয়ে আসতে, চাকরি ছেড়ে দিতে, কিন্তু অচিরেই বুঝলাম যে আদিত্য রায়ের সাথে শত্রুতা করে এই ইন্ডাস্ট্রিতে টেকা যাবে না। কোনো চ্যানেলেই আমি চাকরি পাবো না।
আমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ভাইকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। ও খুব মেধাবী। আমার নিজের চাকরি না থাকলে ও লেখাপড়া চালাতাম কিভাবে? আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। শুরু হলো এক এক নারকীয় জীবন। আদিত্য রায়ের মতো নিষ্ঠুর মানুষ আর হয় না। দিনের পর দিন তার শারীরিক আর মানসিক অত্যাচার সহ্য করেছি। যতবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি, অন্য চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি, ঠিক ঠিক কোনো না কোনোভাবে খবর পৌঁছে গিয়েছে আদিত্য রয়ের কানে। আর অত্যাচারও বেড়েছে পাল্লা দিয়ে। আর পারছিলাম না, বিশ্বাস করুন, আর পারছিলাম না। কান্নায় ভেঙে পড়ল দীপ্তি সাচান। কিন্তু এত নিখুঁতভাবে খুনটা করলে কি করে? পটাশিয়াম ক্লোরাইড? বিবর্ষণ জানতে চাইল। দীপ্তিও মাথা নিচু করে সম্মতি জানালো। ভাইয়ের স্বপ্ন ফরেন্সিক মেডিকেল সায়েন্স নিয়ে হায়ার স্টাডিজ করা। ওই সব খুঁজে খুঁজেই পড়াশোনা করে। ওই আমায় জানিয়েছিল যে কারো শরীরে পটাশিয়াম ক্লোরাইড ইনজেক্ট করলে হার্ট অ্যাটাক অবধারিত। পোস্টমর্টমেও তা খুঁজে পাওয়া যায় না, কারণ মৃত্যুর কিছুক্ষণ পর থেকেই মৃতদেহে নিজে থেকে পটাশিয়াম ক্লোরাইডের ফোম তৈরি হয়। যদি মৃত্যুর সাথে সাথে পোস্টমর্টম করা হয় তাহলে একমাত্র একে ট্রেস করা সম্ভব। কথাটা আমার মাথায় গেঁথে যায়। আমি জানতাম আদিত্য রয়ের মৃত্যুই আমার মুক্তির একমাত্র উপায়। তাই ইনসুলিনের অ্যাম্পুলের ভেতর পটাশিয়াম ক্লোরাইড ইনজেক্ট করে সেটাকে আদিত্য রয়ের ইনসুলিনের বক্সে রেখে দিই। জানতাম যে শোয়ের আগে ইনজেকশন তিনি নেবেনই। সবকিছুই পরিকল্পনা মাফিকই হয়েছিল। শুধু আজ সামান্য ভুল করে ফেললাম। আসলে নিজের জন্য ভয় পাই না, বিশ্বাস করুন, ভাইটার জন্যই চিন্তা। ওকে এর মধ্যে জড়াবেন না স্যার। আমায় অ্যারেস্ট করুন, আমি কোর্টে সব স্বীকার করব, কিন্তু ওকে ছেড়ে দিন। দীপ্তির ভাই ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই বোনের সেই কান্নার দৃশ্য দেখে রোহিত আবার নিজের অজান্তেই চোখ মুছল। চলুন, উঠুন উঠুন, দেরি হয়ে যাচ্ছে। বিবর্ষণ বললেন। দীপ্তি চোখ মুছে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ চলুন। রোহিত, অনেক রাত হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে দুটো অল্প বয়সী ছেলেমেয়ের একা যাওয়া ঠিক হবে না। আমি গাড়িতে করে ওদের বাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি বাইকটা নিয়ে পেছনে এসো। আমায় অ্যারেস্ট করবেন না? দীপ্তির দু চোখে বিস্ময়। কিসের জন্য? আদিত্য রয় তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। লাইভ টেলিভিশনে তো সারা দেশ সেটা দেখেওছে। অ্যারেস্ট করবো কাকে? আরে চলো চলো, অনেক রাত হলো বুঝলে। তোমাদের পৌঁছে দিয়ে বাড়ি ফিরবো। মেয়ের আবার স্কুলে কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। রোহিত বাইকে স্টার্ট দিতে দিতে বিবর্ষণের দিকে একবার তাকালো। এই মানুষটাকেই তার আবেগ বর্জিত বলে মনে হতো। সত্যি মানুষ চিনতে এখনো ঢের বাকি তার। আপনারা শুনছিলেন লেখিকা সোমজা দাসের লেখা মৃত্যুবান গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখার জন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।